হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পড়াশোনা। আমি সৌমেন, তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমার এই ভিডিওটি মন দিয়ে দেখো। আমি আজকে তোমাদের ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার এই ক্লাসটি তোমাদেরকে নিতে চলেছি। চলো শুরু করে দিই। ফান্ডামেন্টাল রাইটস কনস্টিটিউশনের যে 25টা পার্ট আছে, সেই 25টা পার্টের পার্ট 3-তে রয়েছে, মানে 3 নম্বর পার্টে এই ফান্ডামেন্টাল রাইটস উল্লেখ করা আছে। আর এই ফান্ডামেন্টাল রাইটসে মূলত 12 থেকে 35 পর্যন্ত আর্টিকেল এই ফান্ডামেন্টাল রাইটসকে সিগনিফাই করছে। মানে ফান্ডামেন্টাল রাইটসে কী কী রাইটস দেওয়া রয়েছে সেটা 12 থেকে 35 পর্যন্ত এই আর্টিকেলসগুলো পরপর বলা আছে। তো ফান্ডামেন্টাল রাইটস এই কনসেপ্টটাকে আমরা ইউএসএ কনস্টিটিউশন থেকে বড় করি। ইউএসএ কনস্টিটিউশন থেকে আমরা এটাকে বড় করি। ফান্ডামেন্টাল রাইটস এটা নট অ্যাবসোলিউট বাট কোয়ালিফাইড। নট অ্যাবসোলিউট মানে কি, মানে এটা সম্পূর্ণ নয় মানে কি, মানে এখানে স্টেট মানে সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে যখন ন্যাশনাল এমার্জেন্সি চলে, মানে ন্যাশনাল এমার্জেন্সি বাদ দিলাম, মানে নর্মালি স্টেট এখানে কিছু রেস্ট্রিকশন আনতে পারে। মানে যে কটা ফান্ডামেন্টাল রাইটস রয়েছে স্টেট কিছু রিজনেবল রেস্ট্রিকশন আনতে পারে, যদিও সেটা কোর্টের উপরে নির্ভর করছে যে কোনগুলো রিজনেবল এবং কোনগুলো রিজনেবল হবে না, সেটা কোর্ট ডিসাইড করবে। তার মানে কি, এখানে যে স্টেট সেখানে কিছু রেস্ট্রিকশন আনতে পারে, সেই জন্য এটা অ্যাবসোলিউট না। অ্যাবসোলিউট মানে হচ্ছে মানে সম্পূর্ণ, মানে সেখানে আর কোনো হাত কেউ দিতে পারবে না। যেহেতু এখানে হাত দিতে পারছে, স্টেট রেস্ট্রিকশন আনতে পারছে, সেই জন্য এটা নট অ্যাবসোলিউট বাট এটা কোয়ালিফাইড। এবার এখানে কিছু 12 থেকে 35 পর্যন্ত আর্টিকেলস রয়েছে, এতগুলো ফান্ডামেন্টাল রাইটস রয়েছে। কিছু ফান্ডামেন্টাল রাইটস আছে যেগুলো কেবলমাত্র আমাদের ইন্ডিয়ান সিটিজেনের উপর, মানে ওরাই সেই সুবিধাটি পাবে। আর বাকি যেগুলো রয়েছে সেগুলো ইন্ডিয়ানসরাও পাবে, আর মানে অন্য দেশের নাগরিকরাও পাবে। তো সেখানে হচ্ছে এই যে 5টা আর্টিকেল রয়েছে, 15, 16, 19, 29 আর 30, এই আর্টিকেলগুলো কেবলমাত্র আমাদের নাগরিকরা, এই অধিকারগুলো নাগরিকরা কেবলমাত্র পাবে, এগুলো কোনো বাইরের নাগরিক পাবে না। আচ্ছা, এবার এখানে যখন ন্যাশনাল এমার্জেন্সি চলে তখন কি হয়, সমস্ত ফান্ডামেন্টাল রাইটস, যে কটা ফান্ডামেন্টাল রাইটস আছে সমস্ত ফান্ডামেন্টাল রাইটস সাসপেন্ড হয়ে যায়। কেবলমাত্র এই 2টি ফান্ডামেন্টাল রাইটস সাসপেন্ড হয় না, আর্টিকেল 20 এবং আর্টিকেল 21। তাহলে বোঝা গেল যে যখন ন্যাশনাল এমার্জেন্সি চলে তখন প্রত্যেকটা ফান্ডামেন্টাল রাইটস সাসপেন্ড করা থাকে। তার মানে সেখানে যদি এই 2টো আর্টিকেল বাদে যে কোনো আর্টিকেলে যদি ভায়োলেশন হয়, তাহলে সেই ব্যক্তি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যেতে পারবে না যে আমার এই ফান্ডামেন্টাল রাইটসটাকে ভায়োলেট করা হয়েছে, কারণ ন্যাশনাল এমার্জেন্সি চলছে। তাহলে বোঝা গেল ন্যাশনাল এমার্জেন্সি যদি চলে তাহলে আর্টিকেল 20 আর 21 বাদে সমস্ত ফান্ডামেন্টাল রাইটস কী হবে, সাসপেন্ড হয়ে যাবে। এবার এই যে ফান্ডামেন্টাল রাইটসগুলো রয়েছে, বেশিরভাগ ফান্ডামেন্টাল রাইটস স্টেটের যে অ্যাকশন, মানে স্টেট এর উপরে যে মানে ফান্ডামেন্টাল রাইটসের উপরে স্টেট যে রুল আনবে, মানে স্টেট ইচ্ছা মতো রুল আনতে পারে না, তার বিরুদ্ধে মানে ফান্ডামেন্টাল রাইটসগুলো বলা হচ্ছে যে স্টেট কোনো আরবিটারি ল আনতে পারবে না। তার মানে বেশিরভাগ ফান্ডামেন্টাল রাইটস এগেনস্ট অফ আরবিটারি অ্যাকশন অফ স্টেটস। বোঝা গেল? তার মানে যে স্টেট নিজের ইচ্ছে মতো ল আনতে পারবে না ফান্ডামেন্টাল রাইটসকে ভায়োলেট করে। এবার যেহেতু ফান্ডামেন্টাল রাইটসকে মানে পরিবর্তন করা যাবে, তাহলে ফান্ডামেন্টাল রাইটস কিন্তু পার্মানেন্ট নয়। ফান্ডামেন্টাল রাইটস আর নট পার্মানেন্ট। তাহলে এখানে নট পার্মানেন্ট, যেহেতু এদেরকে লঙ্ঘন করা যাবে, তাহলে দে আর নট স্যাক্রোস্যান্ট, মানে তারা অলঙ্ঘনীয় নয়, মানে দে আর
মানে তাদেরকে লঙ্ঘন করা যাবে, ঠিক আছে। এটা তো আমি আগেই বললাম, ন্যাশনাল এমার্জেন্সি হলে 20 আর 21টা বাদে বাকি সমস্ত ফান্ডামেন্টাল রাইটস সাসপেন্ড হয়ে যাবে। এবার ফান্ডামেন্টাল রাইটস যখন কনস্টিটিউশন যখন তৈরি হয়, মানে যখন কনস্টিটিউশনকে অ্যাডপ্ট করা হয়, অ্যাডপ্ট করার পর যখন কনস্টিটিউশনটা চালু হয় 26 জানুয়ারি 1950, তখন আমাদের কনস্টিটিউশনে মূলত এই 7 ধরনের ফান্ডামেন্টাল রাইটস দেওয়া ছিল। এই 7 ধরনের ফান্ডামেন্টাল রাইটসগুলো আমি তোমাদের সাথে আলোচনা করবো। এই 7 ধরনের ফান্ডামেন্টাল রাইটস কী কী? রাইট টু ইকুয়ালিটি, আর্টিকেল 14 থেকে 18, রাইট টু ফ্রিডম, আর্টিকেল 19 থেকে 22, রাইট এগেন্স্ট এক্সপ্লয়টেশন, আর্টিকেল 23 থেকে 24, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, আর্টিকেল 25 থেকে 28, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস 29 থেকে 30, রাইট টু প্রপার্টি 31, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস 32। এবার এখানে বলে দিই, এই 7টা ফান্ডামেন্টাল রাইটস মূলত যখন কনস্টিটিউশন তৈরি হয় তখন ছিল, বাট 44th অ্যামেন্ডমেন্টের থ্রু দিয়ে এই আর্টিকেল 31 যেটা আছে সেটাকে ফান্ডামেন্টাল রাইটস থেকে এটাকে বাদ দিয়ে এটাকে এখন কনস্টিটিউশনাল রাইটসে নিয়ে যাওয়া হয়েছে। মানে ফান্ডামেন্টাল রাইটস থেকে ডিলিট করে কনস্টিটিউশনাল রাইটে নিয়ে যাওয়া হয়েছে, যেটা এখন আমরা 300A আর্টিকেলে পাবো এবং সেটা পার্ট 12তে আমরা পাবো। পার্ট 12তে আমরা এটাকে এখন পাবো। এই 44th অ্যামেন্ডমেন্টের থ্রু দিয়ে আর্টিকেল 31কে যেমন ফান্ডামেন্টাল রাইটস থেকে কনস্টিটিউশনাল রাইটসে নিয়ে যাওয়া হয়েছে, তেমনি আরেকটা আর্টিকেলকে ডিলিট করে দেওয়া হয়েছে, 19(1)(e). সরি, 19(1)(f). 19(1)(f) মানে 6 নম্বর 19-এর এ 6 নম্বর যেটা ছিল সেই 6 নম্বরটাকে, এটাও ওই প্রপার্টি রিলেটেড ছিল। হ্যাঁ, এইটা প্রপার্টি রিলেটেড, ওটাকে ডিলিট করে দেওয়া হয়েছে। তাহলে বোঝা গেল। তাহলে এবার চলো আমি যে কটা ফান্ডামেন্টাল রাইটস আছে আমি আস্তে আস্তে ফান্ডামেন্টাল রাইটসগুলো আলোচনা করি। তাহলে প্রথমে কি আছে? প্রথমে আছে, এবারে আমি দেখতে পাচ্ছি এখানে 14 থেকে শুরু হয়েছে, এবং এখানে 32-এ শেষ হয়েছে। তার মানে এর আগে কিছু 12 আছে, 13 আছে, আর এখানে 33, 34, 35 আছে, ঠিক আছে। তো 12 আগে 12টা বলি। 12টাতে কি বলা আছে? 12টাতে মূলত স্টেট সম্পর্কে বলা আছে। স্টেটসের মধ্যে কারা কারা পড়ছে? স্টেটসের মধ্যে পড়ছে গভর্নমেন্ট অ্যান্ড পার্লামেন্ট, গভর্নমেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার। এখানে হচ্ছে অল লোকাল অথরিটিস, আর এখানে হচ্ছে আদার অথরিটিস, ঠিক আছে, মানে অল আদার অথরিটিস। এবার গভর্নমেন্ট অ্যান্ড পার্লামেন্ট বোঝাই যাচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট আর পার্লামেন্ট। আর গভর্নমেন্ট আর স্টেট লেজিসলেচার মানে যে কোনো স্টেটের গভর্নমেন্ট আর তার লেজিসলেচার। আর অল লোকাল অথরিটিসের মধ্যে পড়ছে মিউনিসিপ্যালিটিস পড়ছে, পঞ্চায়েত পড়ছে, এগুলো পড়ছে। আর অল আদার অথরিটিসের মধ্যে পড়ছে ওএনজিসি, এলআইসি, এগুলো পড়ছে। তো এরা হচ্ছে ফান্ডামেন্টাল মানে রুল আনবে, যেখানে ফান্ডামেন্টাল রাইটসকে যাতে ভায়োলেট না করে সেইটাকে মাথায় রেখে এরা ল আনতে পারবে। তো এরা পড়ছে স্টেটসের আন্ডারে। বেসিক্যালি আমাদের যে আর্টিকেল আছে, আর্টিকেলতে 2 জায়গাতে স্টেটসকে ডিফাইন করা আছে। একটাতে আর্টিকেল 12-এর স্টেটসকে ডিফাইন করা আছে, আর একটা করা আছে 36-এর স্টেটসকে ডিফাইন করা আছে। দুটো স্টেটস কিন্তু দু জায়গাতে মানে দুটো জায়গাকে ডিরেক্ট করছে। একটা হচ্ছে এই মানে আর্টিকেল 12-তে যে স্টেটস ডিফাইন করা আছে, সেখানে যে স্টেট যেগুলো মেনশন করা আছে এখানে, সেই স্টেটসগুলো কেবলমাত্র ফান্ডামেন্টাল রাইটসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আর যেটা আর্টিকেল 36-এর যে স্টেটসগুলো ডিফাইন করা আছে সেটা মূলত ডিপিএসপি মানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, সেখানে মূলত ওটা ব্যবহৃত হবে। আর আর্টিকেল 12 গেলে আর্টিকেল 13 হচ্ছে আর্টিকেল 13 কি বলছে? আর্টিকেল 13 বলছে যে ল ইনকনসিস্টেন্ট
মানে আর্টিকেল 13 কি বলছে, যে ল মানে যখন কনস্টিটিউশন তৈরি হয় তার আগে তো কিছু ল ছিল, মানে রাজারা বিভিন্ন তাদের নিজস্ব তাদের আইন নিয়ম ছিল যে এই নিয়মে মেনে চলতে হবে, তাহলে তার মানে আর্টিকেল কনস্টিটিউশন যখন তৈরি হয় তার আগেও কিছু ল ছিল। তার মানে হচ্ছে প্রি কনস্টিটিউশন আর পোস্ট কনস্টিটিউশন। তাহলে প্রি কনস্টিটিউশনে কিছু ল ছিল আর পোস্ট কনস্টিটিউশন তৈরি হওয়ার পরে তারপর ল এসছে, এখন ল যেরকম তৈরি হয়। তো এখানে আর্টিকেল 13 কি বলছে, আর্টিকেল 13 বলতে চাইছে যে এখানে প্রি কনস্টিটিউশনে যে সমস্ত ল ছিল সেই সমস্ত লয়ে যেগুলো মানে বেসিক্যালি এখানে ফিল্টারিং করা হয়, যে লগুলো ফান্ডামেন্টাল রাইটসকে ভায়োলেট করে সেই লগুলো হচ্ছে ভয়েড, মানে সেই লগুলো বাতিল। একইভাবে পোস্ট কনস্টিটিউশনের মধ্যে কি পড়ছে, মানে কনস্টিটিউশন তৈরি হওয়ার পরে যে সমস্ত ল আনা হয়েছে সেই লগুলো ফান্ডামেন্টাল রাইটসকে যদি ভায়োলেট করে তাহলে সেই লগুলো বাতিল, মানে এটা আর্টিকেল 13 বলছে। বেসিক্যালি আর্টিকেল 13 যেটা সিগনিফাই করছে, যেটা বোঝাতে যাচ্ছে, এটা হচ্ছে আর্টিকেল 13 বেসিক্যালি জুডিশিয়াল রিভিউ সুপ্রিম কোর্টকে এই পাওয়ারটা, মানে সুপ্রিম কোর্টকে জুডিশিয়াল রিভিউ পাওয়ারটা দিচ্ছে, যে পাওয়ারটা দিয়ে সুপ্রিম কোর্ট আর্টিকেল 13 ইউজ করে কোনো একটা ল, যে লটা ফান্ডামেন্টাল রাইটসকে ভায়োলেট করছে সেই লটাকে নাল অ্যান্ড ভয়েড করে বাতিল করে দিতে পারে। এবার এখানে একটা জিনিস আছে যে জুডিশিয়াল রিভিউ দিয়ে কি সমস্ত মানে পার্লামেন্ট যদি কোনো অ্যামেন্ডমেন্ট নিয়ে আসে কনস্টিটিউশন ফান্ডামেন্টাল রাইটসকে চেঞ্জ করে কোনো যদি অ্যামেন্ডমেন্ট নিয়ে আসে তাহলে কি সমস্ত অ্যামেন্ডমেন্টকে কি সুপ্রিম কোর্ট বাতিল করে দিতে পারে? না, সমস্ত অ্যামেন্ডমেন্টকে সুপ্রিম কোর্ট বাতিল করতে পারে না। সুপ্রিম কোর্ট কেশবনন্দ ভারতী কেস, যেটা 1973-তে হয়েছিল, কেশবনন্দ ভারতী কেসে সুপ্রিম কোর্ট কি অবজারভেশন দিয়েছিল, সুপ্রিম কোর্ট বলেছিল যে পার্লামেন্ট ফান্ডামেন্টাল রাইটসকে অ্যামেন্ড করতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু অ্যামেন্ড করার সময় খেয়াল রাখতে হবে যাতে করে বেসিক স্ট্রাকচার অফ কনস্টিটিউশন এটা যাতে কোনোভাবে ভায়োলেট না হয়। যদি বেসিক স্ট্রাকচার অফ কনস্টিটিউশন ভায়োলেট হয় তাহলে জুডিশিয়াল রিভিউ মানে আর্টিকেল 13 ইউজ করে সুপ্রিম কোর্ট জুডিশিয়াল রিভিউ জারি মানে জুডিশিয়াল রিভিউয়ের মধ্য দিয়ে মানে এই ক্ষমতা প্রয়োগ করে সুপ্রিম কোর্ট সেই লটাকে বাতিল করে দিতে পারবে। বোঝা গেল? তাহলে এটা ছিল জুডিশিয়াল রিভিউ। এই বেসিক ফিচার আছে, অ্যাকচুয়ালি বেসিক স্ট্রাকচারটা কনস্টিটিউশনে কোথাও মেনশন করা নেই, এটা ডে টু ডে বেসিক স্ট্রাকচারে যে জিনিসগুলো মানে ভায়োলেট করা যাবে না সেগুলো আস্তে আস্তে বেসিক স্ট্রাকচারে অ্যাড হতে থাকে, এটা আলাদা করে কোথাও মেনশন করা নেই। তো বেসিক স্ট্রাকচার নিয়ে পরে একটা ক্লাস আমি করবো, কারণ ওটা আলাদা একটা ক্লাসে আমি বলবো, ঠিক আছে? তো জাস্ট তুমি এখানে বুঝে রাখো যে বেসিক স্ট্রাকচারকে যাতে ভায়োলেট না হয় সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার যদি সেটা বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করে তাহলে সুপ্রিম কোর্ট কিন্তু জুডিশিয়াল রিভিউ অ্যাপ্লাই করে সেই লটাকে বাতিল করে দিতে পারবে। এরপরে চলে এসো আর্টিকেল 14 থেকে 18। আর্টিকেল 14 থেকে 18তে কি আছে? আর্টিকেল 14-এ আছে কি? আর্টিকেল 14-এ আছে ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। আর্টিকেল 14-এ কি আছে? দুটো জিনিস আছে, একটা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল আর ইকুয়াল প্রোটেকশন অফ ল। ইকুয়াল প্রোটেকশন অফ ল। ইকুয়ালিটি বিফোর ল মানে হচ্ছে আইনের কাছে সবাই সমান, প্রাইম মিনিস্টার আর কমন পিপল সবাই সমান আইনের কাছে। আর ইকুয়াল প্রোটেকশন অফ ল মানে হচ্ছে, মানে এটা একটা ছোটো এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা হবে। একটা 5 বছরের ছেলে একটা 20 বছরের ছেলেকে একইভাবে ট্রিট করা হবে না। 5 বছরের ছেলেকে যেভাবে ট্রিট করা হবে 20 বছরের ছেলেকে সেইভাবে ট্রিট করা হবে না। এটা হচ্ছে ইকুয়াল প্রোটেকশন অফ ল। এটা বেসিক্যালি হচ্ছে নেগেটিভ একটা ফিচার, আর এটা বেসিক্যালি একটা পজিটিভ ফিচার। ওকে, আর্টিকেল 14 গেল। আর্টিকেল 15-এ কি বলছে? আর্টিকেল 15-এ হচ্ছে পাঁচটা জিনিসের উপরে বিচার করে মানে ডিসক্রিমিনেট করা যাবে না। 5টা জিনিস কি কি? সেক্স, কাস্ট, রেস, রিলিজিয়ন, প্লেস অফ বার্থ। তাহলে এই 5টা গ্রাউন্ডে কোনো ব্যক্তিকে ডিসক্রিমিনেট করা যাবে না। আর্টিকেল 16 কি বলছে? আর্টিকেল 16 বলছে যে
আর্টিকেল 16-এ কি বলা আছে যে পাবলিক এমপ্লয়মেন্টে সকলের সমান অধিকার আছে, তবে এখানে কিছু রেস্ট্রিকশন আছে, যেমন হচ্ছে রিজার্ভেশন যেগুলো আছে, এসসি এসটি ওবিসিদের রিজার্ভেশন আছে, সেখানে কিছু রেস্ট্রিকশন আছে। কারণ অ্যাকচুয়ালি ওই রিজার্ভেশনগুলো রাখা কারণ হচ্ছে ওই সমস্ত সম্প্রদায়ের মানুষদেরকে আপলিফ্ট করার জন্য, যাতে করে ইকুয়াল একটা তারা স্ট্যাটাস পায়, সেই হিসাবে ওখানে কিছু রেস্ট্রিকশন দেওয়া আছে। তাহলে পাবলিক এমপ্লয়মেন্টে সকলেই সমান অধিকার পাবে। তারপর হচ্ছে আর্টিকেল 17 কি বলছে, মানে এগুলো মূলত আসছে হচ্ছে রাইট টু ইকুয়ালিটিতে, ঠিক আছে, রাইট টু ইকুয়ালিটি। আর্টিকেল 17-এ কি আছে, আর্টিকেল 17-এ হচ্ছে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি মানে হচ্ছে অস্পৃশ্যতা, এটাকে অ্যাবলিশ করতে চাই। মানে এখানে অ্যাবলিশ করার জন্য পার্লামেন্ট ল আনতে পারে। এরপর হচ্ছে আর্টিকেল 18 অ্যাবলিশন অফ টাইটেলস। মূলত মিলিটারি আর এডুকেশনালে এখানে যে সমস্ত টাইটেলগুলো পায় সেই সমস্ত টাইটেলগুলোই কেবলমাত্র মানুষ তাদের নামের শুরুতে বা নামের শেষে তারা ইউজ করতে পারবে, আদার অন্য কোনো টাইটেল ইউজ করতে পারবে না। যেমন আগে কী হতো, রাজাদের মহারাজাদের বিভিন্ন টাইটেল থাকতো, সেগুলোকে তারা ইউজ করতে, এখন কিন্তু তারা ইউজ করতে পারবে না। মানে আমি শ্রী মহান বলে একটা বড় একটা টাইটেল দিয়ে দিলাম, সেটাকে আমি ইউজ করতে পারবো না, কেবলমাত্র মিলিটারি আর এডুকেশনাল পারপাসে। যেমন ডক্টর, তার পাশে ডক্টর লিখতে পারে। মিলিটারিতে যেমন অশোক চক্র দেওয়া থাকে, হ্যাঁ, ব্রিগেডিয়ার জেনারেল, এই সমস্ত যে এগুলো থাকে সেই সমস্ত টাইটেলসগুলোকে ইউজ করতে পারে। তাহলে 14 থেকে 18টা কমপ্লিট হলো। 14 থেকে 18 মূলত কি বলছে, রাইট টু ইকুয়ালিটি, এখানে মূলত 5টা আছে। এরপর চলে আসছি রাইট টু ফ্রিডম। 19 থেকে 22। 19-এ রাইট টু ফ্রিডমে কি আছে, 19-এ মূলত আমি আগেই বলেছিলাম যে 19-এর 1-এর 6 নম্বর মানে এফ, তার মানে এখানে 7টা ছিল আগে, বাট এখন 6টা আছে। 6টা কি আছে, 6টা হচ্ছে স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, মানে এই যে ভাষণ দিতে পারবে, স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন আছে। অ্যাসেম্বল আছে, মানে কোনো জায়গায় জমায়েত করতে পারবে, কিন্তু সেখানে পিসফুলি জমায়েত করতে, কোনো আর্ম নিয়ে জমায়েত করতে পারবে না, মানে অস্ত্র নিয়ে জমায়েত করতে পারবে না। অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশন মানে কোনো ইউনিয়ন তৈরি করতে পারবে। রিসাইড আছে, মানে দেশের বিভিন্ন যে কোনো জায়গাতে মানুষ যেতে পারবে, ঠিক আছে। রিসাইড আছে, আচ্ছা আগেরটা ছিল মুভমেন্ট ছিল, সরি ওটা রিসাইড বলে রয়েছে। মুভমেন্ট মানে যে কোনো জায়গায় যেতে পারবে, সেই রাইটটা আছে। আর রিসাইড মানে যে কোনো জায়গায় গিয়ে বাস করতে পারবে, তবে এখানে কিছু রেস্ট্রিকশান আছে। রেস্ট্রিকশান মানে যেমন ট্রাইবাল এরিয়াতে গিয়ে আমরা পার্মানেন্ট, নর্মাল মানুষ গিয়ে ওখানে পার্মানেন্ট রেসিডেন্ট পেতে পারে না, ওখানে পার্মানেন্টলি থাকতে পারে না। এরপর আছে প্রফেশন, মানে যে কোনো প্রফেশন সে প্র্যাকটিস করতে পারে, তবে সেটা ইললিগাল হলে কিন্তু হবে না। হ্যাঁ, যে কোনো অকুপেশন, যে কোনো কাজ সে করতে পারবে, এই রাইটসটা দেওয়া আছে। মূলত এখানে 19-এ মূলত 6টা রাইটস আছে, ছিল আগে 7টা, 44th অ্যামেন্ডমেন্টের দ্বারা একটা চলে গেছে, এখন আছে 6টা। এরপরে আসছি আর্টিকেল 20। আর্টিকেল 20-তে কি বলা আছে, আর্টিকেল 20-তে বলা আছে কনভিকশন ফর অফেন্স, কনভিকশন ফর অফেন্স। কনভিকশন ফর অফেন্সেস মানে হচ্ছে কোনো ব্যক্তিকে কোনো দোষী সাব্যস্ত করলে তার কিছু রাইটস আছে, সেই ব্যক্তি কিছু তার রাইট দেওয়া রয়েছে, সেই দোষী ব্যক্তিও কিছু রাইট আছে, সেই রাইটসগুলো তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া যাবে না। কী রাইটস হচ্ছে একটা ব্যক্তিকে, ধরো সাপোজ একটা ব্যক্তি একটা দোষ করেছে, তার জন্য তাকে পানিশমেন্ট হিসেবে তাকে সাজা দেওয়া হচ্ছে, এবং সে সাজা পেয়েও গেছে, ভুগেও গেছে। সেম মানে কন্ডিশন, মানে সেম একই দোষে দ্বিতীয়বার তাকে আবার একই সাজা দেওয়া যাবে না। তার মানে যখন কোনো একটা ব্যক্তি একবার
একটা নির্দিষ্ট দোষের জন্য সাজা পেয়ে গেছে, তখন আবার সেই একই দোষের জন্য তাকে আবার সাজা দেওয়া যাবে না। এটাকে বলা হয় নো ডাবল জিওপার্ডি, নো ডাবল জিওপার্ডি। দ্বিতীয় হচ্ছে নো সেলফ ডিসক্রিমিনেশন, মানে কোনো একটা ব্যক্তি যে যাকে আটক করা হয়েছে দোষী সাব্যস্ত হিসাবে, তাকে জোর করে তার নিজের বিরুদ্ধেই তাকে সাক্ষী দেওয়া যাবে না। এইগুলো এখানে দেওয়া রয়েছে। এরপরে আসছি 21A। 21A মূলত এটা অ্যাকচুয়ালি এলিমেন্টারি এডুকেশন হিসেবে বলা হচ্ছে। এইটা অ্যাকচুয়ালি যেহেতু এ, তার মানে এটাকে অ্যামেন্ড করে আনা হয়েছে। এই অ্যামেন্ডটা হচ্ছে 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের থ্রু দিয়ে এটা আনা হয়েছে 2002। 2002-এ এই যে 86তম অ্যামেন্ডমেন্টের থ্রু দিয়ে এই এখানে 21A আনা হয়েছে। মূলত এটা অ্যাকচুয়ালি এডুকেশনাল অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল। এখানে 3টে অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল। একটা এটাকে ইনক্লুড করা হয়েছে 21A, 45 ইনক্লুড করা হয়েছে, আর 51A কি এটাকে ইনক্লুড করা হয়েছে। ঠিক আছে, এই 3টেই হচ্ছে এডুকেশনাল রিলেটেড অ্যামেন্ডমেন্ট। এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে 14 বছর পর্যন্ত যে কোনো বাচ্চা ফ্রি তাদের যে এলিমেন্টারি এডুকেশনটা পাবে। মানে এখানে 6 থেকে 6 to 14 ইয়ার্স এই এজের সমস্ত বাচ্চাদের তাদের এডুকেশন দিতে হবে ফ্রিতে। এখানে 45-এ যেটা ইনক্লুড করা হয়েছে এটাও বলে দিই আমি এখানে হচ্ছে বিলো 6 ইয়ার্স, 6 বছরের ভিতরে যে প্রত্যেকটা বাচ্চাকে ফ্রিতে তাদেরকে শিক্ষা দিতে হবে। আর এটা হচ্ছে 6 থেকে 14 বছর পর্যন্ত। এটা যেমন গার্জেনের বাবা মা, এটা তেমনি তার গার্জেন বাবা মা, এদেরও রাইট হচ্ছে তাদেরকে এডুকেশনটা দিতে হবে। ওকে, 86th অ্যামেন্ডমেন্ট এটা মনে রাখতে হবে। এরপরে 21-এর পর 22 আছে। 22-এ কি বলছে? 22-এ বলছে হচ্ছে অ্যারেস্ট, প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। প্রোটেকশন কিসে প্রোটেকশন দেওয়া হবে? কাউকে যখন অ্যারেস্ট করা হবে বা আটক করা হবে তাকে কিছু প্রোটেকশন দেওয়া হবে। কীরকম প্রোটেকশন? এখানে অ্যারেস্ট অ্যান্ড এখানে অ্যাকচুয়ালি 2 ধরনের ডিটেনশন হয়। একটা হচ্ছে পিউনিটিভ ডিটেনশন, একটা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন। পিউনিটিভ ডিটেনশনটা কি? পিউনিটিভ ডিটেনশন হচ্ছে অর্ডিনারি লতে যদি কাউকে আটক করা হয় সেটা হচ্ছে পিউনিটিভ ডিটেনশন। পিউনিটিভ ডিটেনশনে কি থাকে? পিউনিটিভ ডিটেনশনে যাকে আটক করা তার কি রাইটস আছে? তার রাইটস হচ্ছে তাকে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে, আর তার আটক করার কারণটা তাকে জানাতে হবে। আর কি করতে হবে? তাকে একটা লিগাল প্র্যাকটিশনারের সঙ্গে কনসাল্ট করার অধিকার আছে, মানে তাকে যে ডিফেন্ড করবে। আর কি আছে? আর দেওয়া আছে যে 24 ঘন্টার পরে তাকে যদি ম্যাজিস্ট্রেট যদি ফার্দার পরবর্তী ডিটেনশনের কোনো পরবর্তী ডিটেনশন না দেয়, মানে গ্র্যান্ট না করে, তাহলে তাকে কিন্তু 24 ঘন্টা পরে ছেড়ে দিতে হবে। যদি 24 ঘন্টা পরে তাকে আটকে রাখতে হয় তাহলে ম্যাজিস্ট্রেটের ওই ডিটেনশনটাকে কন্টিনিউ করাতে হবে। ঠিক আছে, ম্যাজিস্ট্রেট যদি কন্টিনিউ করে তাহলে তাকে 24 ঘন্টা পরে আটকে রাখা হবে। আর এটা গেল অর্ডিনারি, এটা হচ্ছে পিউনিটিভ ডিটেনশন। আর প্রিভেন্টিভ মানে বোঝা গেল যে কাউকে কোনো মানে স্টেট যদি বোঝে যে এই মানুষটি স্টেটের জন্য ক্ষতিকারক বা এটা সেই হিসাবে তাকে আটক করা হতে পারে, সেটাকে বলা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন। এক্ষেত্রে কি আছে? এক্ষেত্রে আছে 3 মাস, মানে 3 মান্থ। এটা ছিল 24 আওয়ার্সের ক্ষেত্রে, 24 আওয়ার্স। একে হচ্ছে 3 মাস আটক করে রাখতে পারবে। 3 মাসের পরে যদি আটক মানে ডিটেনশনটাকে কন্টিনিউ করতে হয় তাহলে একটা অ্যাডভাইসারি বোর্ড, যেটাতে জাজেস, হাইকোর্টের জাজরা থাকবে, সেই বোর্ড যদি ফার্দার ডিটেনশনের অনুমতি দেয় তাহলে তাকে 3 মাসের পরে আটকে রাখতে পারবে। তো এই রাইটসটা তাকে দেওয়া আছে। এরপরে আসছি, তাহলে এখানে রাইট টু ফ্রিডম হয়েছিল 19-20। ও সরি, আমি এখানে একটা জিনিস মিস করে গেছি।
আর্টিকেল 21টা মিস করে গেছি, সরি, আর্টিকেল 21A বলেছি। আর্টিকেল 20টা হচ্ছে লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি মানে কি? মানে কোনো মানুষকে পার্সোনাল যে স্বাধীনতা সেটাকে হরণ করা যাবে না, সেটাকে হরণ করা যাবে না। যদিও স্টেট সেখানে কিছু রেস্ট্রিকশন আনতে পারে, সেটা কোর্ট ডিসাইড করবে যে সেটা রেস্ট্রিকশনটা রিজনেবল কি রিজনেবল নয়। তাহলে এখানে লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, এটা সাধারণের লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টির উপরে যে রাইটটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আর্টিকেল 21-এ এটা বলা আছে। আচ্ছা, এবারে রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, মানে যেখানে 23 আর 24 এই দুটো আর্টিকেল আছে। রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন 23-এ কি আছে? 23-এ হচ্ছে যে হিউম্যান ট্রাফিকিং, মানে মানব পাচার যে হয়, মানব পাচার হয় সেটার প্রহিবিশন এখানে বলা আছে। আর কি বলা আছে? ফোর্স লেবার, কাউকে ফোর্সফুলি লেবার দেওয়া যাবে, মানে একজনকে আমি কাজ করালাম অথচ তাকে টাকা দিলাম না, সেটা করা যাবে না। ফোর্সফুলি লেবার করা যাবে না, মানে কাউকে বেকার খাটানো যাবে না। আর আর্টিকেল 24 কি বলছে? আর্টিকেল 24 হচ্ছে 14 বছরের, মানে বিলো 14 ইয়ার্সের কোনো শিশুকে হ্যাজার্ডাস যে সমস্ত জায়গায় কাজ হয়, যেমন মাইনিং হয়, ফ্যাক্টরি হয়, সেই সমস্ত জায়গাতে কাজ করে দেওয়া যাবে না। মানে এখানে হচ্ছে মূলত আর্টিকেল 24-এ কি বলা আছে? এটা মূলত বাচ্চাদের যে সুরক্ষার অধিকারটা এটাতে বলা আছে, মানে 14 বছর মধ্যে বাচ্চার যে সুরক্ষার অধিকারটা আর্টিকেল 24-এ উল্লেখ করা আছে। এরপর আসছি রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন। এখানে 25 থেকে 28 পর্যন্ত আছে। 25-এ কি আছে? 25-এ আছে হচ্ছে ফ্রিডম অফ কনসায়েন্স, ফ্রি প্রফেশন, প্র্যাকটিস, প্রপাগেশন অফ রিলিজিয়ন। ফ্রি প্রফেশন মানে সে যে কোনো, মানে ফ্রিডম অফ কনসায়েন্স মানে কি? সে তার যে ধর্মের যে যার ক্রিয়েচার, সে তাকে নিজের মতো করে ডাকতে পারবে বা নিজের মতো করে তার রিচুয়ালসগুলো পালন করতে পারবে। আর রাইট টু প্রফেস কি আছে? রাইট টু প্রফেস মানে সে যে কোনো তার রিলিজিয়ান যে ফেথ আছে সেটা সে ওপেনলি সে বলতে পারবে। রাইট টু প্র্যাকটিস, সে মানে তার নিজস্ব যে ধর্মীয় যে রিচুয়ালসগুলো রয়েছে সেগুলোকে সে প্র্যাকটিস করতে পারবে। আর রাইট টু প্রপাগেট মানে সে তার নিজের ধর্মটাকে প্রপাগেট করতে পারে। প্রপাগেট করতে পারে মানে কি? সাপোজ আমি একটা ধর্মের মানুষ, আমি দ্বিতীয় একটা ব্যক্তি যে দ্বিতীয় একটা অন্য ধর্মের মানুষ, আমি তার কাছে আমার ধর্ম নিয়ে প্রপাগেট করতে পারবো, বাট আমি তাকে ফোর্স করতে পারবো না তাকে আমার ধর্মে কনভার্ট হওয়ার জন্য। ঠিক আছে, এটা গেল। এটা ছিল 25। 26-এ কি আছে? 26-এ আছে ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স। ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, এটা মানে কি? এটা মানে হচ্ছে যে কোনো ব্যক্তি তার নিজস্ব যে ধর্ম, সেই ধর্ম ইনস্টিটিউশন, মানে সেই ধর্মের যে ইনস্টিটিউশনকে তৈরি করতে পারবে এবং সেটাকে সে মেনটেন করতে পারবে, এটা বলা আছে। যেমন রামকৃষ্ণ মিশন তৈরি হয়েছে, এই মানে হিন্দু ধর্মের একটা পীঠস্থান। তারপর আছে আর্টিকেল 27। আর্টিকেল 27-এ কী বলা আছে? আর্টিকেল 27 বলা আছে যে ধর্মীয় যে ধর্মীয় প্রমোশনের জন্য কোনো ট্যাক্স দেওয়া যাবে না, ট্যাক্স কাউকে জোর করে নেওয়া যাবে না। ওকে, আর্টিকেল 27-এ মেনশন করা আছে। আর্টিকেল 28 কি বলছে? আর্টিকেল 28 বলছে হচ্ছে যে সমস্ত ইনস্টিটিউশন সরাসরি স্টেটের ফান্ডে চলে বা স্টেট সেখানে তার অনুদান পায়, হ্যাঁ, তো সেই সমস্ত ইনস্টিটিউশনে কোনো রিলিজিয়াস ইনস্ট্রাকশন স্টুডেন্টসদের জোর করে মানতে বাধ্য করা যাবে না। এটা গেল 28। 29 আর 30-তে কী বলা হয়েছে? যে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস। তাহলে এখানে মূলত মাইনরিটিসদের যে ইন্টারেস্ট রয়েছে, মানে তাদের যে ল্যাঙ্গুয়েজ আছে, তাদের স্ক্রিপ্ট আছে,
ওকে, তাদের কিছু ফেথ আছে, এগুলোকে তারা প্রিজার্ভ করে রাখতে পারবে। এটা হলো আর্টিকেল 29-এ বলা আছে। আর্টিকেল 29 মূলত হচ্ছে মাইনরিটিসদের ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্ট, তাদের কালচার, এগুলোকে তারা প্রিজার্ভ করে রাখতে পারবে। আর্টিকেল 30-তে কী বলছে? আর্টিকেল 30-তে বলছে যে মাইনরিটিসরা তাদের নিজস্ব, তাদের পছন্দের মতো বা নিজেদের পছন্দের এডুকেশনাল ইনস্টিটিউশন তৈরি করতে পারবে এবং সেই এডুকেশনাল ইনস্টিটিউশনে তাদের এডুকেশনটা কন্টিনিউ করতে পারবে, এটা বলা আছে। তার মানে মূলত এটা হচ্ছে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট যেটা আছে সেটা মূলত হচ্ছে মাইনরিটিসদের জন্য। ওকে, এরপরে এটা তো ক্যান্সেল হয়েই গেছে, এটা তো এখন আর নেই, এটা চলে গেছে 300A। ওকে, এটা নেই। এবার হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস। রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিসে আছে 32, আর্টিকেল 32। আর্টিকেল 32-এ মূলত 5টা রিটস আছে, মূলত 5টা রিটস আছে। এই আর্টিকেল 32-কে B.R. আম্বেদকর এই আর্টিকেল 32 নিয়ে একটা কথা বলেছিলেন। কি বলেছিলেন? যে আর্টিকেল 32 ছাড়া কনস্টিটিউশনটা পুরো ফাঁকা, কোনো মানেই হয় না আর্টিকেল 32 ছাড়া। সেই জন্য আর্টিকেল 32-কে বলেছিল যে ইট ইজ দি ভেরি সোল অফ দি কনস্টিটিউশন অ্যান্ড দি ভেরি হার্ট অফ ইট। ওকে, এবার এই যে 5টা রিট কী কী আছে? 5টা রিট হচ্ছে, প্রথমে আছে হচ্ছে হেভিয়াস কর্পাস। প্রথমে আছে হচ্ছে হেভিয়াস কর্পাস। হেভিয়াস কর্পাস। হেভিয়াস কর্পাসে কী আছে? হেভিয়াস কর্পাস বলতে টু হ্যাভ দি বডি, মানে এটার যে মিনিংটা অ্যাকচুয়ালি সেটা হচ্ছে টু হ্যাভ দি বডি। মানে হচ্ছে কাউকে যদি আরবিটারি ডিটেইন করা হয় তাকে সশরীরে হাজির করাতে হবে, এবং সেটা এই হেভিয়াস কর্পাস অ্যাপ্লাই করা যেতে পারে পাবলিক অথরিটিসের উপরে বা প্রাইভেট অথরিটিসের উপরে বা ইন্ডিভিজুয়ালসের উপরে এটা লাগু হতে পারে। এরপর আসছে ম্যান্ডামাস। তাহলে এটা মানে হচ্ছে টু হ্যাভ দ্য বডি, মানে তাকে সশরীরে হাজির করাতে হবে। ম্যান্ডামাস মানে হচ্ছে এটা হচ্ছে কমান্ড, টু কমান্ড, মানে হচ্ছে কোনো পাবলিক অফিসিয়াল তার যদি ডিউটিটা পালন না করে তাহলে তাকে কোর্ট তার ডিউটি পালন করতে বাধ্য করতে পারে, যে আপনি আপনার ডিউটিটা পালন করছেন না, আপনি আপনার ডিউটিটা পালন করুন। এরপর আসছি প্রহিবিশন। প্রহিবিশন মানেই বোঝা যাচ্ছে নিষিদ্ধ করছে। নিষিদ্ধ করা মানে এটা কোনো একটা প্রসিডিংসকে মাঝখানে আটকে দিচ্ছে। তার মানে এটা বুঝতেই পারছো প্রসিডিংস মানে কি? প্রসিডিংস কারা করতে পারে? প্রসিডিংস করতে পারে জুডিশিয়াল আর কোয়াসি জুডিশিয়াল অথরিটিস। তাহলে এরা যখন কোনো একটা প্রসিডিংস এগিয়ে নিয়ে যায়, প্রসিডিংসের মাঝপথে হায়ার কোর্ট সেই প্রসিডিংসটাকে বন্ধ করে দিতে পারে, নিষিদ্ধ করে দিতে পারে, যে আপনার এই প্রসিডিংসটাকে এখানে বন্ধ করুন। আর এটা অ্যাকচুয়ালি নেগেটিভ একটা ইম্প্যাক্ট করছে, মানে এটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, 4 নম্বর হচ্ছে সার্টিওরারি। 4 নম্বর হচ্ছে সার্টিওরারি। সার্টিওরারিটা কি? এটা যেমন কি ছিল, পুরো প্রহিবিশন মানে কি পুরো জিনিসটাকে বন্ধ করে দিল, আর ওটা ফার্দার প্রসিডিংস আর হবে না। এখানে বলছে প্রহিবিট করতে পারবে এবং সেটাকে কিওর করতে পারবে। মানে কোনো একটা প্রসিডিংস যদি লোয়ার কোর্ট নিয়ে যায়, ঠিক আছে, সেখানে হায়ার কোর্ট সেটাকে বন্ধ করে দিতে পারে, বা বলতে পারে যে আপনার প্রসিডিংসটা আপনি ঠিকমতো করে করছেন না, আমরা ওটাকে প্রসিডিংস করছি, ঠিক আছে, আমরা ওই রায়টাকে আমরা দিচ্ছি, মানে ফার্দার আমরা ওটাকে এক্সামাইন করব। বা লোয়ার কোর্টে যখন কোনো একটা কেস পেন্ডিং আছে তখন হায়ার কোর্ট সেই কেসটাকে তাদের কাছে ট্রান্সফার করে নিতে পারে। এটা হচ্ছে সার্টিওরারি। এটা মূলত আমি কি বললাম, যে জুডিশিয়াল আর কোয়াসি জুডিশিয়াল এদের উপরেই প্রহিবিশনটা অ্যাপ্লাই হতে পারে। এখানেও ছিল জুডিশিয়াল এবং কোয়াসি জুডিশিয়াল ছিল, বাট পরে 1991-এর পরে ওখানে সুপ্রিম কোর্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিস এদের উপরেও সার্টিওরারি অ্যাপ্লাই করা যাবে, এটা রায় দিয়েছিল। তাহলে এখন জুডিশিয়াল, কোয়াসি জুডিশিয়াল আর অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিস এদের 3 জনের উপরে সার্টিওরারি অ্যাপ্লাই করা যাবে। আর লাস্ট যেটা আছে
কোয়ারেন্টো কোয়ারেন্টো কি বলছে? কোয়ারেন্টো বলছে যে বাই হোয়াট অথরিটি, মানে আপনি কোন অধিকারে ওই সিটে বসে রয়েছেন। মূলত এটা কি হয়, কেউ যদি কোনো অসৎ পথে কোনো একটা সরকারি পজিশনে দখল করে থাকে, তাকে কোর্ট বলতে পারে যে আপনি কোন অধিকারে, কোন রাইটে, কোন বলে আপনি ওই চেয়ারে বসে আছেন, সেটা আমাকে প্রডিউস করুন। যদি প্রডিউস না করতে পারেন তাহলে আপনাকে ওই চেয়ারটা ছাড়তে হবে। এটা হচ্ছে কোয়া ওয়ারেন্টো। এরপর আসছে আর্টিকেল। তাহলে আমি এখান পর্যন্ত 32 পর্যন্ত বললাম। এবার এখানে আছে 35, তার মানে আরও এখানে 3টে আর্টিকেল আছে, 33, 34 আর 35, 3টে আর্টিকেল আছে। সেই 3টে আর্টিকেলকে কি, 33-এ আছে হচ্ছে আর্মড ফোর্স। আর্মড ফোর্স মানে হচ্ছে সেটা মিলিটারি হতে পারে, নেভি হতে পারে। তো আর্মড ফোর্স অথবা প্যারামিলিটারি ফোর্স হতে পারে, প্যারামিলিটারি ফোর্স হতে পারে, পুলিশ ফোর্স হতে পারে। ঠিক আছে, এদেরকে কি বলা হচ্ছে, এদের ক্ষেত্রে, এই সমস্ত মেম্বারদের ক্ষেত্রে স্টেট ফান্ডামেন্টাল রাইটসকে কিছু মানে রেস্ট্রিকশন আনতে পারে, যাতে করে এদের ডিসিপ্লিনারি ম্যানারটাকে বজায় রাখা যায়। তাহলে আর্টিকেল 33 ইউজ করে আর্ম ফোর্স, প্যারামিলিটারি ফোর্স, পুলিশ ফোর্স এদের মূলত ফান্ডামেন্টাল রাইটসকে সংকুচিত করতে পারে, কারণ ওদের ডিসিপ্লিনটাকে বজায় রাখার জন্য। এরপর আসছে আর্টিকেল 34। আর্টিকেল 34 মানে হচ্ছে যদি কোনো একটা জায়গায় মার্শাল মানে মিলিটারি, যদি কোনো একটা জায়গায় মিলিটারি ল চলে, মার্শাল ল, মানে সেখানে নর্মালি যে অ্যাডমিনিস্ট্রেটিভ ল নয় বা নর্মাল যে পুলিশ ল সেটা নয়, যদি সেখানে মিলিটারি ল চলে, তখন সেখানে ফান্ডামেন্টাল রাইটসটা ওই এলাকার মধ্যে ফান্ডামেন্টাল রাইটসগুলোকে সাসপেন্ড করা যেতে পারে। এরপর আসছে আর্টিকেল 35। আর্টিকেল 35 কি বলছে? আর্টিকেল 35 এটা বলতে চাইছে যে এতগুলো ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, এদের মধ্যে কিছু সিলেক্টিভ ফান্ডামেন্টাল রাইটসের উপর ল আনতে পারে কেবলমাত্র পার্লামেন্ট। তাহলে পার্লামেন্ট কেবলমাত্র কিছু সিলেক্টিভ রাইটসের উপরে ল আনতে পারে, সেখানে স্টেট আনতে পারবে না। তার মানে স্টেট আনতে পারবে না এমন কিছু সিলেক্টিভ রাইটস রয়েছে যেখানে কেবলমাত্র পার্লামেন্টই ল আনতে পারবে, সেখানে স্টেটের কোনো অধিকার নেই ল আনা। যেমন আনটাচেবিলিটি, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। এখানে যে ল আনবে, এখানে কিন্তু স্টেট মানে পার্লামেন্ট ল আনবে, এখানে কোনো স্টেট লেজিসলেচার ল আনতে পারবে না। ওকে, তারপর যেমন হচ্ছে হিউম্যান ট্রাফিকিং যেটা বললাম, সেই হিউম্যান ট্রাফিকিং মানে আর্টিকেল 23-তে যেটা বললাম, হিউম্যান ট্রাফিকিং মানে মানব পাচার, সেখানেও ল বা পানিশমেন্ট যেটা আনতে পারবে সেটা পার্লামেন্ট আনতে পারবে, এখানে কোনো স্টেটের হাতই নেই, মানে স্টেটের ওখানে ইখতিয়ারের মধ্যে ওটা পড়ে না। ঠিক আছে, এবার এই যে আমি এই 35 পদে ছিল, এবার আমি এখানে একটা জিনিস মেনশন করতে ভুলে গেছি, যে রিটস বললাম আমি, রিটস কটা বললাম? 5টা, তাই তো? এই 5টা রিট কারা এই মানে এই ক্ষমতাটা দেওয়া আছে, কারা এই রিটটাকে মানে রিটের মধ্য দিয়ে কারা মানুষদের ফান্ডামেন্টাল রাইটস যাতে তাদের হরণ হয়েছে তাদেরকে সেই সুরাহা দিতে পারে। সুপ্রিম কোর্ট দিতে পারে আর হাইকোর্টস দিতে পারে। সুপ্রিম কোর্ট যে রিটস অ্যাপ্লাই করবে, রিটস জারি করবে, সেটা আর্টিকেল 32 এর মধ্য দিয়ে, যেটা আমাদের এই রিটসটা যেখানে মেনশন আছে আর্টিকেল 32-তে মেনশন আছে কনস্টিটিউশনাল রেমেডিস। আর সুপ্রিম কোর্ট করবে 32 দিয়ে আর্টিকেল, আর হাইকোর্ট করবে 226 নম্বর আর্টিকেল দিয়ে। মানে খালি আর্টিকেলগুলো চেঞ্জ, কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট ম্যাটার আছে। এখানে সুপ্রিম কোর্টের হাতে পাওয়ারটা কম, মানে সুপ্রিম কোর্ট কেবলমাত্র এই কনস্টিটিউশনাল রেমেডিজের উপরে এই রিটটা আনতে পারবে, কনস্টিটিউশনাল রেমেডিজের উপরে রিটটা আনতে পারবে। ওকে, মানে
ফান্ডামেন্টাল রাইটস যদি ভায়োলেট হয় তাহলে সুপ্রিম কোর্ট আর্টিকেল 32 দিয়ে যে কোনো সেই করসপন্ডিং রিট এনে সেটাকে সুরাহা দিতে পারবে সাধারণ মানুষকে। ঠিক আছে, তাহলে এখানে সুপ্রিম কোর্টের এখতিয়ারটা হচ্ছে শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইটসকে যদি ভায়োলেট করে, আর হাইকোর্টের এখতিয়ার হচ্ছে ফান্ডামেন্টাল রাইটসকে ভায়োলেট করলেও তারা রিট জারি করতে পারবে, তেমনি অর্ডিনারি ল যদি ভায়োলেট হয় সেখানেও রিট জারি করতে পারবে। তার মানে এই রিটের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের থেকে হাইকোর্টের এরিয়াটা অনেকটা বেশি। ওকে, এই ছিল আজকের ক্লাস। যদি কিছু মেনশন করতে ভুলে গিয়ে থাকি তাহলে ডেফিনেটলি তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আর প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে যে আমার এই ক্লাসটা কেমন লাগলো। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে এবং এরপরে তোমরা যদি আরও ভালো ভালো ক্লাস দেখতে চাও তাহলে প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে রেখো, আর অল নোটিফিকেশান এটাকে অন করে রাখবে, যাতে করে আমি যখন ভিডিও পাবলিশ করব তোমরা যাতে নোটিফিকেশানটা ঠিকঠাকভাবে পাও। আর তোমরা প্লিজ ভিডিওটিকে শেয়ার করো, বাকি বন্ধুদেরকেও এই সুযোগটা করে দাও যাতে তারাও এই ভিডিও থেকে উপকার পেতে পারে। আজকের মতো আমি ভিডিওটা এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা, গুড নাইট।